নমস্কার, আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। আর আজকে মনের জানালায় আমি আছি আপনাদের সঙ্গে নিবেদিতা। দেখতে দেখতে শীত একেবারেই বিদায় নিয়েছে, বসন্ত এসেছে। আর বসন্ত মানেই কিন্তু অনেক ভালো লাগা, অনেকটা প্রেম। আর এই বসন্তের আমেজে আমাদের সকালটা যদি একটু ভালো কিছু কবিতা দিয়ে শুরু হয়, মন্দ লাগে না, তাই না? চলুন আজকে আমাদের স্টুডিওতে যিনি আছেন তার সঙ্গে একটুখানি আলাপ করে নেব। আমাদের সঙ্গে আছেন মিতালি মুখার্জি। দিদি, কোথা থেকে আসছেন? নমস্কার, আমি আসছি নিউ টাউন থেকে। নিউ টাউন থেকে। তোমাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। আজকে ভালো কিছু কবিতা নিশ্চয়ই শুনবো। হ্যাঁ, চেষ্টা করব। তোমার নির্বাচনে কি কি আছে? আমার নির্বাচনে আমি প্রচন্ড ভালোবাসি রবি ঠাকুরের কবিতা। সেই কবিতা দিয়ে শুরু করব। সুনীল গঙ্গোপাধ্যায় আছেন, জয়দেব বসু আছে, দেখা যাক কতটা কি করতে পারি। বেশ, আগে একটা কবিতা শুনে নি, তারপর তো আড্ডা আছে, গল্প আছে, বিভিন্ন কবিতা আছে। নিশ্চয়ই তোমার থেকে অনেক ভালো কিছু পাবো আজকে। হ্যাঁ, প্রথমত তোমাকে জানাই অনেক ধন্যবাদ। খুব ভালো কাজ করছো তুমি। কবিতায় যাচ্ছি তাহলে। বেশ। রবি ঠাকুরের একটা কবিতা, ভীষণই প্রিয় কবিতা, সীমা। সেটুকু তোর অনেক আছে, যেটুকু তোর আছে খাটে। তার চেয়ে লোভ করিস যদি, সকলে তোর হবে মাটি। এক বনে তোর এক তারাতে একটি যে তার, সেইটে বাজা। ফুল বনে তোর একটি কুসুম, তাই নিয়ে তোর ডালি সাজা। যেখানে তোর বেড়া সেথায় আনন্দে তুই থামিস এসে। যে করি তোর প্রভুর দেওয়া, সেই করি তুই নিঃস্রে হেসে। লোকের কথা নিসনে কানে, ফিরিস নে আর হাজার টানে। যেন রে তোর হৃদয় জানে, হৃদয়ে তোর আছেন রাজা। এক তারাতে একটি যে তার, আপন মনে সেইটে বাজা। ভারী সুন্দর কবিতা। আর সত্যি কথা বলতে রবি ঠাকুরের কবিতা শুনলে আমরা বাঙালিরা আপ্লুত হই না, আবেগঘন হয়ে পড়ি না, তা কিন্তু নয়। রবি ঠাকুরের কবিতা সবসময় আমাদের বরাবরই পছন্দের। হ্যাঁ, আমারও ভীষণ পছন্দের। রবি ঠাকুরকে নিয়ে থাকতে ভালোবাসি। তিনি তো সবসময় আমাদের মননে চিন্তনে আছেন, আমাদের প্রাত্যহিক জীবনে তিনি আছেন। তাকে ছাড়া আমরা কিছু ভাবতে পারি না। এরপর কি শুনবো? আরেকটা ছোট কবিতা শোনাই। একদম। নীলাঞ্জন ব্যানার্জির ব্যবধান। আমি সে কবে থেকে দলছুট, তুমি খেলেছ আত্মপান্ত। তুমি অনুদান দিতে ইচ্ছুক, আমি ঋণী হতে হতে ক্লান্ত। তুমি আগ্রাসী হও বারবার, আমি কবেই ভুলেছি হার জিত। তুমি সীমানায় ভাঙো কাঁটা তার, আমি সামিয়ানা খুঁজে ফিরছি। আমি সাজতে পারি না নৌকো, তুমি যতবার সাজো মাস্তুল। আমি নিতান্ত উপলক্ষ, তুমি নিজেতেই নিজে মুশকুল। আমি বন্ধুতা খুঁজে ফিরছি, আমি চেয়েছি খড়ের ছাউনি, তুমি দিয়েছ যেটুকু মর্জি। তুমি আমায় জানতে চাওনি, তুমি সর্পিল হয়ে পড়ছ, আমি শামুকের মতো হাঁটছি। তুমি ক্রমশ খোলস ছাড়ছ, আমি খোলসে গুটিয়ে যাচ্ছি। তুমি সঙ্গে চলতে চাইলে শুধু বন্ধুত্বের স্বার্থে, হয় একটু দাঁড়াতে, নইলে কিছু পিছিয়ে পড়লে পারতে। ভীষণ একটি প্রিয় কবিতা। ভীষণ ভালো বললে তুমি। এই ব্যবধানগুলো কিন্তু আমাদের ভীষণ খারাপ লাগা হয়ে কাজ করে। আবার একটু প্রেমের মাঝে ব্যবধানও দরকার আছে, তাহলে হয়তো উপলব্ধিটা আরো দৃঢ় হয়, আমরা বুঝতে পারি আমরা ভালো লাগায় আছি, ভালোবাসায় আছি। একদম তাই। এবারে কি শুনবো? এবারে একটু মাকে নিয়ে কবিতা বলি। শরদিন্দু চক্রবর্তীর খুঁটে বাঁধা জীবন কাঠি। আমার মায়ের গোটা আকাশের মতো আঁচলের খুঁটে একটা চাবির গোছা বাঁধা থাকতো সবসময়।
ছোট বড় মাঝারি নানান আকারের নানান ধরনের চাবি। আমাদের ঘর বলতে ছিল মোটে দুটো, কোনো দেরাজ ছিল না, তালা দেবার মতো কোনো সিন্ধুকও ছিল না আমাদের। ভাবতাম এতগুলো চাবি নিয়ে কি করে আমার মা। একবার খুব জ্বর হয়েছিল আমার, মাঝ রাতে গা পুড়ে যাচ্ছে তাপে। বাবা দিশেহারা হয়ে মা মঙ্গলচণ্ডীর নাম জপছিল। জলপটির পর জলপটিরাও তাপ নামাতে পারেনি। মা তখন চাবির গোছা থেকে একটা চাবি আমার কপালে ছুঁয়ে দিয়েছিল। তাপ গলে জল হয়ে গিয়েছিল নিমেষে। কারখানা বন্ধের নোটিশ পেয়ে বাবা যখন টলতে টলতে বাড়ি ফিরল, কপালে বিন্দু বিন্দু ঘাম। মা বলল, কি হয়েছে তোমার, কি হয়েছে, শরীর খারাপ? কাল থেকে আমাদের চলবে কি করে জানি না গো। মা তখনও চাবির গোছা থেকে একটা মাঝারি মাপের চাবি বের করে বাবার বুকে ছুঁয়ে দিয়ে বলেছিল, ভেবো না গো, ভেবো না, দেখো দেখো সব ঠিক হয়ে যাবে। সত্যি সব ঠিক হয়ে গিয়েছিল। আমার দিদির পড়াশোনায় মন্দ ছিল না, স্কুলের দিদিমণি হতে চাইতো। মাধ্যমিকে সেকেন্ড ডিভিশনে পাশ করে আমার দিদির সে কি কান্না, সারাক্ষণ মন মরা হয়ে থাকতো। আর বলতো, আমার বোধহয় আর স্কুলে পড়ানো হলো না। মা তখনও একটা চাবি দিদির ব্যাগে ছুঁয়ে দিয়েছিল। গত এসএসসিতে দিদি বাংলার ম্যাডাম হয়েছে। যতবার মেঘ জমে, ঝড় ওঠে, ততবারই চাবির গোছা থেকে এক একটা চাবি বের করে মা আমাদের কষ্টের তালাগুলো খুলে দেয়। কি অবলীলায়! আসলে চাবিগুলো এক একটি জীবন কাঠি। মায়েরা চাবি ছুঁয়ে দিলেই মন খারাপের ছাই থেকে ফিনিক্সরা জেগে ওঠে। মারা তো এমনই হয়, বলো। তাই তো। তোমার ছোটবেলাটা কেমন ছিল একটু জানতে চাইবো। ছোটবেলা আমি কিন্তু একদম সাংস্কৃতিক পরিবারে বড় হয়েছি। আমার মা বাবা দুজনেই খুব ভালো গান গাইতেন, গিটার বাজাতেন। আমার দাদা দিদিরাও সবাই আমরা সঙ্গীতের, কেউ আবৃত্তি, কেউ সেতার, এসব দিকে আমরা যুক্ত ছিলাম। আমার বলতে গেলে হাতে খড়ি আমার দিদির কাছে। আমি 6 বছর থেকে আবৃত্তি চর্চায় আছি, এখনো চালিয়ে যাচ্ছি। ভালোবেসে যতটা দিন পারবো চালিয়ে যাব। এই যে মায়ের কথা বললে, মাকে কতটা মিস করো? ভীষণ ভাবে মিস করি, ভীষণ। আমার এই আবৃত্তি জগতে আসা, যতটুকু শিখেছিলাম মা থাকতে থাকতে, মা এখন নেই, সবটাই জুড়ে ছিল আমার মা। এবং মা হঠাৎ করে চলে যাবার পর এই আবৃত্তি থেকে কিছুটা বিরত নিয়েছিলাম, কিন্তু দেখলাম না, মায়ের এই ভালো লাগার জিনিসটাকে আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আবার যুক্ত হলাম আবৃত্তিতে, চালিয়ে যাচ্ছি। আসলে তাদের আশীর্বাদ আমাদের মাথায় সব সময় থাকে। অবশ্যই। আর এই যে তুমি কবিতাটা বললে, সত্যি আমাদের জীবনের সঙ্গে কিন্তু পুরোপুরি মিল খুঁজে পাই। মারা কিন্তু সব সময় ঝাঁপিয়ে পড়েন সন্তানদের যে কোনো বিপদে আপদে, উন্নতিতে, তাদের ভালো লাগায়, ভালোবাসায়। এবার কি কবিতা শুনবো তোমার থেকে? মাকে শোনালাম, এবার একটু বন্ধুদেরকে নিয়ে বলি। সুনীল গঙ্গোপাধ্যায় সাঁকোটা দুলছে। সাঁকোটা দুলছে ভারী পছন্দের কবিতা। জানি এটা যারা কবিতাকে নিয়ে চর্চা করে, ভালোবাসে সুনীল গঙ্গোপাধ্যায়, তাদের কাছে ভীষণই প্রিয় কবি, এবং এই কবিতাও তার মধ্যে একটি উল্লেখযোগ্য, ভীষণই ভালো লাগার একটি কবিতা। সাঁকোটা দুলছে। মনে পড়ে সেই সুপুরি গাছের সারি, তার পাশে মৃদু জ্যোৎস্না মাখানো গ্রাম, মাটির দেয়ালে গাঁথা আমাদের বাড়ি, ছোট ছোট সুখে সিদ্ধ মনস্কাম। পড়শি নদীটি ধনুকের মতো বাঁকা, পুরোডোবা জলে সারা দিন খুনসুটি। বাঁশের সাঁকোটি শিশু শিল্পীর আঁকা, হেলানো বটের ডালে দোল খায় ছুটি। এপারে ওপারে ঢিল ছুঁড়ে ডাকাডাকি, ওদিকের গ্রামে রোদ্দুর কিছু বেশি, ছায়া ঠোঁটে নিয়ে উড়ে যায় কটি পাখি, ভরা নৌকায় গান গায় ভিনদেশে। আমার বন্ধু আজানের সুরে জাগে,
আমার দু চোখে তখনও স্বপ্নলতা, ভোরের কুসুম ওপারে ফুটেছে আগে, এপারে শিশির পতনের নীরবতা। আমার বন্ধু বহু ঝগড়ার সাথী, কথায় কথায় এই ভাব এই আড়ি, মার কাছে গিয়ে পাশাপাশি হাত পাতি, গাব গাছে উঠে সে হাতেই কারাকারি। আমার বন্ধু দুনিয়াদারির রাজা, মিথ্যে কথায় জগৎ সভায় সেরা, দোষ না করেও পিঠ পেতে নেয় সাজা। আমি দেখি তার সহাস্য মুখে ফেরা। আমাদের ছুটি মন বদলের খেলা, আমাদের ছুটি অরণ্যে খোঁজাখুঁজি, আমাদের ছুটি হাসি কান্নার বেলা, আমাদের ছুটি ইঙ্গিতে বোঝাবুঝি। খেলায় খেলায় জীবনে পৃষ্ঠা ওড়ে, খেলায় খেলায় ইতিহাস দেয় উঁকি। এদিকে ওদিকে পৃথিবীর পিঠ পড়ে, কত না মানুষ ভুড়ো কুঁচকে ও সুখী। বন্ধু হারালে দুনিয়াটা খা খা করে, ভেঙে যায় গ্রাম নদী ও শুকনো ধুধু। খেলার বয়স পেরোলেও একা ঘরে বারবার দেখি বন্ধুর মুখ শুধু। সাগরীর কথা মনে আছে আনোয়ার? কত কিছু গেল, সাগরটি এখনো আছে, এপারে ওপারে স্মৃতিময় একাকার। সাগরটা দুলছে, এই আমি তোর কাছে। সাগরটা দুলছে, এই আমি তোর কাছে। কি অসাধারণ একটি কবিতা না? ভীষণ 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 প্রিয় কবিতা। তুমি যখন বলছিলে তখন আমি তোমার মুখের দিকে তাকিয়েছিলাম। কি অপূর্ব বললে, কি অপূর্ব। আর কি শোনাবে বলো? বসন্ত তো এসে গেছে একেবারেই আমাদের দোরগড়ায়। এখন প্রতিদিন সন্ধ্যেবেলা কিন্তু আমরা ফিল করতে পারি একদম যে বসন্ত এসেছে। ওই সুন্দর হাওয়া, বেল ফুলের গন্ধ, কি ভালো লাগে বলো। একদম বসন্তকাল তো সকলেরই প্রিয় কাল। তাই তো। সেই বসন্তকালকে নিয়ে একটু অন্য ধরনের কবিতা বলছি, ব্রত চক্রবর্তীর ভাবক। বাহ। কলকাতার ঋষিকেশ পার্কের এক কোণে যে মেয়েটি মুখ নিচু করে ছলছল চোখে বসে আছে, ওকে কি কোনো কথা দিয়েছিলে? আর এখন শান্তিনিকেতনের রতনপল্লীর মেয়েটির কাছ থেকে পলাশ নিচ্ছ, এটা কি ঠিক হচ্ছে? ঋষিকেশ পার্কে বৃষ্টি শুরু করে দিয়ে এখন বীরভূমে এসে পলাশ ফোটাচ্ছ, এটা কি ঠিক হচ্ছে? চঞ্চল সাম্প্রতিক যুবা ভাবু। হৃদচঞ্চলতা ভালো, কিন্তু তা যদি একই সঙ্গে দুদিকে ধাবিত হয়, সেটা কি ঠিক? নারী বা পুরুষ, ধর্ম বা রাজনীতি, সময় বা সমাজ, যখন একই সঙ্গে ধাবিত হয়, তখন মেঘ ডেকে আনে, দুঃখ ডেকে আনে, সব সাদা কালিতে ডোবায়। চঞ্চল সাম্প্রতিক যুবা ভাবো। ঋষিকেশ পার্কে মেয়েটির সঙ্গে বসে দুটো নম্র স্পষ্ট কথা বলো, কিংবা পলাশ ফিরিয়ে দাও রতনপল্লীর মেয়েটিকে দিয়ে বলো, পাতাকে মাঝখান থেকে ছিঁড়ে দুভাগ করলে কাজ মরে যায়, ভালোবাসা একদিকে যায়, ধায় যায়। ভাবো, চঞ্চল সাম্প্রতিক যুবা ভাবো। অপূর্ব অপূর্ব কবিতাখানি, ভীষণ অপূর্ব। আর তুমি খুব ভালো বললেও। একটা ব্রেক নিয়ে নি। অবশ্যই। সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখতে থাকুন মনের জানালা। নমস্কার, আপনারা দেখছেন টিউলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত এবং নিবেদিতা দাস পরিচালিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। আশ্বিনের এক প্রাগ ঐতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার।
ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। আর আজকে মনের জানালায় আমি আছি নিবেদিতা এবং সঙ্গে আছেন মিতালি মুখার্জি। মিতালি দি, এবার কি শুনবো? এবারে রাধাটা শোনাই। রাধা। দেবেশ ঠাকুরের রাধা আমার কবিতাটা ভীষণই পছন্দের একটি কবিতা এবং আমার ভীষণ ভালো লাগে এই কবিতাটি বলতে। রাধা। প্রিয়তম, সম্বোধন কি অন্য কিছু হলে ভালো হতো? যুদ্ধক্ষেত্রে কেউ কি অন্যের চিঠি পড়ে? প্রয়োজনে নেই এমন সম্বোধনে, হয়তো অধিকারও নেই। তাহলে শহীদ কিংবা বন্ধু লেখা যাক। সম্বোধনে কাজ নেই। তোমার জন্য কোনো সম্বোধন পৃথিবীর অভিধানে নাই। তুমি আজ যুদ্ধক্ষেত্রে, চারিদিকে রক্ত, অস্ত্র, ক্ষমাহীন মৃত্যুর পাহাড়। তুমি ভালো থাকো, সুস্থ থাকো আমার পরমায়ু নিয়ে। তোমাকে না ছুঁয়ে যেন যুদ্ধের উষ্ণ বালুকণা। অক্রুর যেদিন তোমায় নিতে এসেছিল, আমরা অনেক বলেছিলাম, চোখের জলে পিছল করে দিয়েছিলাম তোমার রথের পথ, শুয়েছিলাম তোমার যাত্রা পথে। তবুও তুমি চলে গেলে, বলেছিলে আবার আসবে। কবে 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 পুরুষোত্তম, কবে আসবে রাজা দক্ষিণীর কুটিরে? এবার এলে দেখবে তোমার সেই প্রিয় ধবলেরই দুটো দুষ্ট বাছুর, সেই যমুনার তীরে কদম গাছটির একটি শিশু চারা, সেই তমাল বনে বাসা বেঁধেছে রং বেরঙের প্রজাপতি। আমার প্রতিদিনের গাথা গুঞ্জমালা শুকিয়ে যাচ্ছে রোদ্দুরে। তুমি কি আর কোনোদিনও পড়বে না? তোমার সামনে এখন দ্রোণাচার্যের রথ, পিছনে তোমারই সংসক্ত সেনা, শল্য মুষল একাগ্নি অগ্নিবাণে আচ্ছন্ন আকাশ, চারিদিকে বানব বৃষ্টি, সুদর্শন চক্রবহ বাজছে তোমার পাঞ্চজন্য মেঘের মতো। এমনও দিনে তোমার কি একবারও মনে পড়ে সেই তমাল বনের বৃষ্টি, সেই মেঘের ডাক, সেই কুঞ্জের পথে অন্ধকারে দুজন পথ হারিয়েছি, ছপ ছপ ভাদর রাতে দুই পথ হারা পাকুল, উপরে ক্রন্দসী আকাশ। তুমি আমায় বলেছিলে আমার জীবন, আমার প্রাণ, আমার স্বপ্ন সব সব শব্দ। মনে পড়ে না তোমার? চন্দ্রাবলীর কুঞ্জে যাবার জন্য সেই অভিমান। তুমি এলে ভৈরবের বেশে, জটা জাল রুদ্রাক্ষ ত্রিশূলে লুকিয়েছিলে নটবর বেশ। আমার মান ভাঙাতে বলেছিলে দেহি পদপল্লব মৌতারম। সেই বিশ্বরাজ জগদীশ্বর লুটিয়ে পড়েছিল এই দাসী। সেই বিশ্বরাজ জগদীশ্বর লুটিয়ে পড়েছিল এই দাসীর পায়ে। কি লজ্জা, কি লজ্জা, কি বোকা ছিলাম তখন। আজ মনে হয় তোমার পায়ে নিবেদন করি আমার সব লজ্জা। বলি ক্ষমা করো, ক্ষমা করো আমায়, আমি তোমারই। হয়তো এরই নাম দ্বিচারিতা, স্বামী নিন্দা মহাপাতক। আমার স্বামী আয়ান ঘোষ, শাশুড়ি জটিলা, ননদ কুটিলা। চারিদিকে বিবর্ণ দেওয়াল, দুধের হিসাব কষতে গিয়ে যারা কোনোদিন আকাশে দেখেনি, তুমি তাদের দেখিয়েছিলে সোনার আকাশ। পদ্ম পাতায় ফুলে আছে মুক্ত ফল। যেদিন প্রথম জ্বালিয়ে গেলে প্রদীপ, যার আলোয় জানলাম আমি শুধু কারো স্ত্রী, কারো পুত্রবধূ নই, আমি একজন মানুষ, সরৈশ্বর্য শালিনী, আমি রাজেন্দ্র নন্দিনী। অবলা সরলা কুলবালা থেকে আমার নারী হয়ে ওঠা, আমার মানুষ হয়ে ওঠা শুরু। আর তুমিই ছিলে আমার প্রথম দর্পণ, যাতে নিজেকে দেখেছি। দাসী নই আমি, আমি ব্রজরাজেশ্বরী। আমি রুক্মিণীর বেশবাসে জানি না, জাম্ববতীর প্রেম জানি না, সত্যভামার বীরত্ব জানি না। আমি রাধা, আমি সম্পূর্ণা, আমি অলোক সামান্যা। বিশ্বরাজ জগদীশ্বরের প্রেমে আমি সর্বোত্তম। তবু বলি, যুদ্ধ শেষে দিনান্তে যদি পারো একবার এসো আমার কাছে, একবার এসো আমার ঘরে। নিন্দিত আমায় নন্দিত করো, পূর্ণ করো, দীপান্বিত করো। অপূর্ব। আসলে এই কবিতাগুলো না আমাদের ভেতর থেকে ভীষণভাবে নাড়া দেয়।
সত্যি আমরা অনেকটা সময় আমরা হারিয়ে যাই, এই একদম। কবিতাগুলো শুনতে শুনতে আমরা হারিয়ে যাই। কবিতার মধ্যে সত্যিই এত জোর আছে, একদম তা বলেই হয়তো আমরা হারিয়ে যেতে পারি। অবশ্যই কিছু কবিতা থাকে যেগুলো একদম অন্তরে প্রবেশ করে যায়, তাই তো। সেগুলো মানে অন্তর থেকেই বেরিয়ে আসে। এই ভালোবাসার, এই ভালো লাগার কিছু কবিতা, সেরকমই এই রাধা কবিতাটা একদম মানে আমার অন্তর থেকে বেরিয়ে আসে। ভীষণ ছোট ভালো করে লাগার কি কবিতা। শুনবো, আর ছোট করে কি শুনবো, একেবারে ছোট করে কি শুনবো? এবারে একটি কবিতা শোনাবো, সেটাও মাদেরকে নিয়ে কবিতা। মৌসুমী ঘোষের একটি কবিতা, এটা আমার ভীষণ ভালো লাগার একটি কবিতা, বৃহন্নলার মা। বৃহন্নলার মা। আমার মায়ের বিয়ের 12 বছর পরও কোনো সন্তান ছিল না। শাশুড়ির মুখে বাজার, পাড়া প্রতিবেশীর মুখে আটকুড়ি শুনতে শুনতে ঠাকুর ঘরে কেঁদে কেঁদে আমার মায়ের দিন কাটছিল। আমার মা কলেজ টপার, আধুনিকাও ছিল, অল্পেতে ভেঙে পড়ার মানুষই তিনি নন। তবু তিল তিল করে এগিয়ে যাচ্ছিল একাকিত্বের গভীরে। মায়ের শরীর যখন ক্রমশ খারাপ হচ্ছে, বাবা মাকে বলেছিল, চলো আমরা একটা সন্তান দত্তক নিই। সেদিন বাবার ওই এক কথায় মা ছুটে গিয়েছিল অনাথ আশ্রমে। সেখানে পছন্দ করে নিয়ে এসেছিল আমাকে। আমার তখন ক্লাস 5। আমি জানতাম আমি একজন বৃহন্নলা, কারণ আশ্রমের সবাই আমাকে হিজড়া বলে ডাকত। সেদিন অনেক সময় ধরে মা আমার চোখের দিকে তাকিয়েছিল, কি দেখছিল জানি না। অনেক বছর বাদে আমাকে বলেছিল, সেদিন তোর চোখে আমি খিদে দেখেছিলাম, মানুষ হবার খিদে। আর ভাবছিলাম যে মা তোকে জন্ম দিয়েছে, তাকে তো কেউ বাজা বা আটকুড়ি বলতে পারবে না। আমি একটি সন্তান চেয়েছিলাম যে আমাকে মা বলে ডাকবে। আর তোর মা তোকে কেমন নির্দ্বিধায় আশ্রমে রেখে গেল। আমি আর তুই পারবো দুজনের পরিপূরক হয়ে বাঁচতে। আমার বাবা, আমার ঠাকুমা আমাকে খুব একটা পছন্দ করতো না। মা কিন্তু সবসময় আগলে আগলে রাখতো, কোনোদিন কোনো কিছুর আঁচই লাগতে দেয়নি শরীরে। নাম রেখেছিল অগ্নিকণা, শুনিয়েছিল রামায়ণ মহাভারতের নারী কুলের গল্প। আমার মা আমার কাছে দেবী, তার শিক্ষায় আমি হয়ে উঠেছিলাম আগুনের মতো তেজে। অন্যায়, অত্যাচার, অপবাদে আমি জ্বলে উঠতাম আগুনের মতো। চিৎকার করে বলতাম, আমি মানুষ। আর সেটাই আমার একমাত্র পরিচয়। আমি জাত, ধর্ম, লিঙ্গ কিচ্ছু মানি না, আমি মানুষ। আর সত্যি একদিন আমরা একে অপরের পরিপূরক হয়ে উঠলাম। আমি এখন প্রতিষ্ঠিত একটি কলেজে পড়াই। আমাদের যে দোতলা বাড়িটা, সেটাকে সাজিয়ে গুছিয়ে আমরা একটা বৃদ্ধাশ্রম তৈরি করেছি। সেখানে কারা থাকেন জানেন? কারা থাকেন? একদিন যারা গর্ভের সন্তান ধারণে অহংকারী হয়ে আমার মাকে যা নয় তাই বলে অপমান করেছিল, তারা থাকেন সে বৃদ্ধাশ্রমে। যারা আমাকে দেখে ঘৃণায় মুখ ঘুরিয়ে নিত, আমাকে দেখে হেসে উঠত, তারা থাকেন সে বৃদ্ধাশ্রমে। আর যে গর্ভের সন্তানে তারা অহংকারী হয়েছিলেন, সেই সব সন্তানেরাই তাদের দিকে মুখ ফিরিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে গেছে এই বৃদ্ধাশ্রমে। আর আমার মা তাদের বরণডালা সাজিয়ে স্বাগত জানায়। বলেন, যে সন্তানকে আমি গর্ভে ধারণ করিনি, তার জন্য আমি গর্বিত। আমি অগ্নিকণা বৃহন্নলার মা, আমি অগ্নিকণা বৃহন্নলার মা। অপূর্ব, অপূর্ব। সত্যি কবিতাটা অপূর্ব। আরো অনেক কবিতা তোমার থেকে শুনতে ইচ্ছে করছে, কিন্তু সময় আমাদের বলছে যে আমাদের ফিরতে হবে। আমরা ভীষণ তো নিষ্ঠুর সময়ের সময়। কাছে সীমাবদ্ধ, কিচ্ছু করার নেই। খুব আজকে ভালো এই লাগলো এখানে পর্যন্তই। এসে। দর্শক বন্ধুরা, আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী এপিসোডে। আপনারা দেখতে ভুলবেন না কিন্তু মনের জানালা। ধন্যবাদ।